আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন জনাব ইউনূস, তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে পড়েছেন। একটা সময় তার নামের সঙ্গে ডক্টরেট নামটা শোভা পেত। তো রাজনীতিবিদদের জন্য এই সমস্ত ডক্টরেট ফক্টরেট আসলে দুই পয়সার কাজে আসে না। এগুলো বরং একটা ঝামেলা তৈরি করে। যেমন মাহাথির মোহাম্মদ, তিনি একজন ডাক্তার মাহাথির মোহাম্মদ। তো তাকে লোকজন কিন্তু মাহাথিরও বলেন না, মাহাথির মোহাম্মদও বলেন না, ডাক্তার মাহাথির মোহাম্মদও বলেন না। তার যে ডাকনাম টুনটুন, কিংবা ধরুন নেলসন ম্যান্ডেলা। তা আমরা তাকে দূর দেশ থেকে নেলসন বলি, নেলসন ম্যান্ডেলা বলি, কিন্তু তাদের দেশে যারা জনগণ তাকে ভালোবাসে তারা তাকে মাদিবা বলেন। আমাদের দেশের যারা রাজনীতিবিদ তাদের এরকম চমৎকার চমৎকার নাম আছে। আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিবুর রহমান, এই সমস্ত নানা নামে অভিহিত করার চেষ্টা করেছেন, কিন্তু জনগণ তাকে কিন্তু শেখ সাহেব এতটুকুই। এবং পাক ভারত উপমহাদেশে একমাত্র মহাত্মা গান্ধী ছাড়া নামের পাশে এরকম সম্মানজনক কোনো উপাধি কোনো রাজনীতিবিদদের ভাগ্যে ঘটেনি। যেমন সবাই জিন্নাকে জিন্না বলতেন, তারপরে নেহেরুকে নেহেরু বলতেন, কিন্তু মহাত্মা গান্ধীকে যিনি বলতেন, যেমন মহাত্মা এটা একটা উপাধি, গান্ধী একটা উপাধি, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এই যে তার যে করমচাঁদ নামটি হারিয়ে গেল গান্ধী নামের ভিড়ে। গান্ধী একটা উপাধি, তারপর তার যে তিনি ব্যারিস্টার ছিলেন এই নামটি জীবনে তাকে লিখতে হয়নি, এবং শেষের দিকে স্বাধীনতার পরে তাকে সবাই বাপুজি, মানে ভারতবর্ষে সাধারণত যদি জাতীয় কোনো অনুষ্ঠানে বাপুজি এই শব্দটি ব্যবহার করা হয় তাহলে ধরে নিতে হয় যে তিনি মহাত্মা গান্ধী, এই সম্মান। আমাদের দেশের রাজনীতিতে যদি বলা হয় শেখ সাহেব, তাহলে শেখ সাহেব বলতে আসলে বঙ্গবন্ধুকে বোঝানো হয়। এর বাইরে অন্য কোনো সম্মান নেই, অন্য কোনো মর্যাদা নেই, অন্য কোনো কিছু নেই। তো সেই দিক থেকে বঙ্গবন্ধু এই পাক ভারত উপমহাদেশের মধ্যে আরও একজন লোক আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো তাকেও কিন্তু সবাই নেতাজি বলেই সুভাষ বসু বলার দরকার নেই, বসু বলার দরকার নেই, শুধু নেতাজি বললেই লোকজন মেনে নেয়। এভাবে শেরে বাংলা, বাংলার বাঘ। তো শেরে বাংলা বলতে আব্দুল কুদ্দুসকে বোঝানো হয় না, শেরে বাংলা বলতে আসিফ নজরুলকে বোঝানো হয় না, কিংবা শেরে বাংলা বলতে এখন যে খলিলুর রহমান সাহেব আছেন তাকেও বোঝানো হয় না। শেরে বাংলা একজনই আছেন, বাংলার বাঘ, যিনি ফজলুল হক। এনাফ। শেরে বাংলা বললে যে কোনো লোকই তার ছবি এঁকে দিতে পারে, বাপের নাম বলতে পারে, আর অনেক কিছু, বাড়ি কোথায় তাও বলে দিতে পারে। এইভাবে রাজনীতি মানুষকে অনেক কিছু দেয় আর অনেক কিছু নিয়ে নেয়। এখন আমাদের দেশের এই রাজনীতির 8 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডক্টরেট ডিগ্রিটা চলে গেছে। এখন তার নামের পাশে ডক্টরেট লাগালে লোকজন এগুলো ভালো বাসে না, পছন্দ করে না। কিসের ডাক্তার? হোমিওপ্যাথিক ডাক্তার, না অ্যালোপ্যাথিক, নাকি কবিরাজ? আমাদের দেশের আমজনতা এরকম প্রশ্নই করে সাধারণত। তা উনি পেট খারাপ হইলে কি ফাইল দেয় না ট্যাবলেট দেয়, বা ওনার ওষুধপত্র খেলে কৃমি ঠিক মতো পড়ে কি না? গ্রাম বাংলায় আপনি গিয়ে দেখেন এখনও আপনি ডাক্তার বলতেই সাধারণত গুঁড়া কৃমি, তারপর শেষে বড় বড় চির কৃমি যেগুলোকে বলা হয় ফিটা কৃমি, এর দ্বারাই মানুষ আক্রান্ত। তারপরে যাদের জন্ডিস, আমরা যেটাকে বি ভাইরাস বলি, এটা গ্রামে হলদে পালন বলে। তো 4-5টা রোগ নিয়ে সাধারণত মানুষ ডাক্তারের কাছে যায়। তো কে পিএইচডি করলো, কে কেমিস্ট্রিতে পিএইচডি করলো, কে নোবেলে শান্তি পুরস্কার পেলো, এই সমস্ত জিনিস মানুষ বোঝে না। এমনকি ওনার যে নোবেল শান্তি পুরস্কার বা নোবেল পুরস্কার, কিংবা ধরুন আরও বাংলাদেশের যে কোনো পুরস্কারই ধরেন, এগুলো নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এত চিন্তাভাবনা করে না। তাদের চিন্তাভাবনা হলো যে টিআর আছে কিনা, কাবিখা আছে কিনা, তার কাছে গেলে একটা দরখাস্ত দিলে সেইখানে সুপারিশ লিখে দেবে কিনা, তারপরে তার কাছে যাইতে পারবো কিনা, আমাকে চিনবে কিনা। এটা হলো রাজনীতির সাধারণ ভাষা, মানুষের আশা আকাঙ্ক্ষা। তো সেখানে ডক্টরেট ডিগ্রি, নোবেল পুরস্কার, এই জিনিসগুলো ওনার কাজে আসবে না।
তারপরে ওনার বাড়ি কোথায়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাড়ি চট্টগ্রাম, এটাও মানুষ মনে রাখে না। মানুষ ব্যক্তিগতভাবে শুধু নামটাকে মনে করে। এজন্য আসলে এখন তিনি যেহেতু রাজনীতিতে ঢুকে গেছেন, সব কিছু বাদ দিয়ে এখন তার ইউনূস নামটাই যাকে বলা হয় বিখ্যাত হয়ে উঠবে অথবা কুখ্যাত হয়ে উঠবে। ইতিমধ্যে ইউনূস খুবই বিখ্যাত একটা নাম। এই নামে একজন নবী ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম, এবং তার জীবন অনেক কষ্ট গেছে, এবং সেই কষ্ট থেকে তিনি তার আপন যোগ্যতা বলে এবং তার ঈমান, এহসান, ইনসানিয়াত এগুলোর বলে তিনি আল্লাহর রহমত এবং বরকতের চাদরে সবসময় তিনি আবৃত ছিলেন। এবং হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে বিপদ থেকে উদ্ধার পেয়েছেন এবং তার সেই বিপদ থেকে উদ্ধারের মধ্যে আল্লাহর যে কুদরত যেভাবে প্রকাশিত হয়েছে, সেটি পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সূরার মাধ্যমে এবং একটি দোয়ার মাধ্যমে অমর করে রেখেছেন। আমরা যেটাকে দোয়ায়ে ইউনূস বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসাধারণ সেই বক্তব্যমালা। বিপদে পড়ে তিনি একবার অভিযোগ করলেন না, কাঁদলেন না, তো তিনি তার রবকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, মানে এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, মানে তুমি ছাড়া তো আমার আর কোনো ভরসা নেই, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, ইবাদতকারী নেই, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা, এবং তুমি কে? সুবহানাকা, তুমি হলেন এমন আল্লাহ, সুবহান আল্লাহ, যে আল্লাহ সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যিনি কিনা সর্বাবস্থায় তার বান্দাকে স্মরণ করতে পারেন, উপকার করতে পারেন, উপকার করেন, এবং প্রতিটি বান্দা তার সেই উপকার থেকে কখনোই মাহরুম হয় না। কি অসাধারণ ভাষা! লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো তিনি প্রথমে আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহর কথা বললেন, লাস্টে বললেন যে আমি যে তোমার বান্দা, এই বান্দা হিসেবে আমার তো কতগুলো দায়িত্ব এবং কর্তব্য ছিল। নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। তুমি তোমার রব হিসেবে, তুমি তোমার মালিক হিসেবে, তুমি আল্লাহ হিসেবে তোমার যে রুবুবিয়ত রয়েছে সেখানে তুমি অনন্য, একক, কিন্তু তোমার কৃতদাস হিসেবে আমি দায়িত্ব পালন করিনি, আমি নিজের প্রতি জুলুম করেছি। এরপর তিনি বাক্য সেখানে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলে যে আমার এই কথা শোনার পর আমার হৃদয়ে সেই রহমতের ঢেউ খেলে গেল। এরপরের ঘটনা আপনারা সবাই জানেন যে তিনি এসমে আজম দিয়ে ফেরেশতা পাঠালেন, জিবরাইল আইল, মাছের পেট থেকে তিনি অলৌকিকভাবে রক্ষা পেলেন, এবং সেই দোয়াটি এখনো পর্যন্ত আমরা দোয়ায়ে ইউনূস হিসেবে বিপদে পড়লেই আমরা স্মরণ করি। তো এরকম একটি মহৎ নাম ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন সেই নামটি রাজনীতিতে আসার কারণে এখন ইউনূস নামটিকে মানুষ এখন সংক্ষেপ করে ফেলছে। তো ইউর অব্দে মানে প্রথমে রস্যু ইউ বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে এরপরে তারা যা বানিয়েছে সাধারণ জনগণ, এটি রাজনীতির চিরাচরিত। বাঙালি স্যাটায়ার করতে খুব পছন্দ করে। সোনামণি এই বলতেও মানুষের দেরি লাগে না, নুনুমণি বলতেও মানুষের দেরি লাগে না। তো সোনামণি, নুনুমণি এর নানা রকম কথাবার্তা আমাদের দেশের লোকজন বলতে থাকে। তো যাই হোক, আমরা যারা সাধারণ মধ্যপন্থা অবলম্বন করে আমরা তাকে আমাদের ইউনূস ভাই হিসেবে আমরা তাকে অভিহিত করতে চাই। ভারতের দাদারা তাকে মিয়া ইউনূস বলেন। আমি আসলে উনি তো মিয়া বংশের লোক না। আর কেন তারা মিয়া ইউনূস বলেন এটা তো আপনারা মোরলেস অনেকেই আধুনিক প্রযুক্তির সাথে যারা জড়িত তারা বুঝতে পারেন। এটা অন্যায়, খুবই অন্যায়, জঘন্য অন্যায়। উনি মিয়া ইউনূস হতে পারেন না, সম্ভব নয় মিয়া ইউনূস হওয়া তার পক্ষে। তো কাজেই তিনি আমাদের ইউনূস অথবা বড়জোর ইউনূস ভাই। তো সেই ইউনূস ভাই রাজনীতি কিন্তু বুঝে গেছেন, ভীষণভাবে বুঝে গেছেন।
এখন বাংলাদেশে যে কজন কৌশলী লোক আছেন রাজনীতিতে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমাদের ইউনূস ভাই তিনি এখন শীর্ষ পর্যায়ে রয়েছেন। আমরা জানি যে রাজনীতিতে নানা রকম খেলোয়াড় রয়েছে। তো এ সকল খেলোয়াড়দেরকে আমরা চাণক্য বলি, কনফুসিয়াস বলি, ম্যাকিয়াভেলি বলি, আবুল ফজল বলি, যারা হেনরি কিসিঞ্জার বলি, যারা রাজনীতির বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে পৃথিবীতে অমর হয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে এখনকার প্রেক্ষাপটে আসলে লেখাপড়া তো আমাদের সমাজে উঠে গেছে, এমনি বিশ্ববিদ্যালয় বন্ধ, ছাত্রদের হাতে অধিক ক্ষমতা, তারা এই অধ্যক্ষকে মারছে, ওই অধ্যক্ষকে তারা চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে, অমুক অধ্যাপককে চড়থাপ্পড় মারছে, নিজেরাই অধ্যাপক হয়ে বসে আছে, প্রিন্সিপাল হয়ে বসে আছে, ভাইস চ্যান্সেলর হয়ে বসে আছে, তারা মন্ত্রীকে ক্ষমতা থেকে নামায়। ফলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি কনফুসিয়ানিজম যদি বলেন